রাখেন দেখি। এই অফিসে গিয়ে মার খেলো, ডিম খেলো, ওই রকম ভাবে পাথর ছুড়ে মারলো। সোনারপুর দক্ষিণ 5 বছরের এমএলএ ছিল লাভলি মৈত্র, আজকে না হেরে গেছে, কর্মীদের পাশে না দাঁড়ালো, অভিষেকের পাশে তো দাঁড়াতে পারতো সেদিনকে দাঁড়িয়ে। 221 এমএলএ 80% এমএলএ কাছে মমতা ব্যানার্জির নাম্বার ছিল, প্রাইভেট নাম্বার। কার কাছে ছিল? সিরিয়ালে 3 দিন মুখ দেখিয়েছে অভিনেতা বা অভিনেত্রী, 1.5 মিনিটের রোল, তাদের কাছে মমতা ব্যানার্জির প্রাইভেট নাম্বার। রবীন্দ্র জয়ন্তী হচ্ছে মমতাদির বাড়িতে, অনুপস্থিত। কোথায় বিশ্বাস? কোথায় মমতাদির ডান হাত বা হাত অজুহাত, তারা কোথায়? কিন্তু অভিষেক ব্যানার্জি ভুল প্রমাণিত হওয়ার সাথে সাথে অভিষেক ব্যানার্জিকে গালিগালাজ করতে নেমে যাব। কারা নামছেন? যারা দুদিন আগে অভিষেক ব্যানার্জিকে বস, দাদা, লিডার, ক্যাপ্টেন ছাড়া সম্বোধন করতেন। 4 তারিখের পর ডিজে বাজবে, শ্মশানে বৈদ্যুতিক চুল্লি উদ্বোধন করতে হবে, বলছে বিরোধীদের জন্য 4 তারিখের পরে কাজে লাগবে। এই ডায়লগ কোনো রাষ্ট্রনেতা হতে পারে না। আজকে ধর্মতলার ধর্ণা মঞ্চে কারা আলো করেছিল? লাভলি মৈত্র। ধর্মতলার ধর্ণা মঞ্চে আলো করে কে ছিল? সায়ন্তিকা ব্যানার্জিরা। ধর্ণা মঞ্চে আলো কে ছিল? রাজ চক্রবর্তী থেকে শুরু করে সিরিয়ালে 2 দিন মুখ দেখালো সেলিব্রিটিরা। এমএলএরা মঞ্চের নিচে আমি তারা সামান্য কাউন্সিলর। কিন্তু যারা বড় বড় বাঘ, এখানকার যিনি বিধায়ক ছিলেন, রাজ্যের অত বড় মন্ত্রী, অফিস ভাঙচুর হয়েছে, পরের দিন তো পালিয়ে গেছে, আর আসেনি। কর্মীরা ডাকছে, আপনি কোথায়? না, আমি একটু অন্তরালে আছি। সংবিধানের শপথ নেওয়া বিধায়ক যেই মিটিং এ উপস্থিত ছিল না, সেই মিটিং এ তাকে ফলস সই করানো হবে কেন? এটা কি পাড়ার ভাই ভাই সংঘ ক্লাব যে যাকে খুশি রেজলিউশন বোর্ডে মিটিং এ সই করিনি? তিনি বোধহয় প্রথম কেউ যে বলেছেন শুভেন্দু অধিকারীর অভাবটা তৃণমূলে রয়েছে। মানে ভোট পরবর্তী সময় দলীয় কর্মীদের চাঙ্গা করা, বন্ধ হয়ে যাওয়া পার্টি অফিস খোলানো, এরকম একটা ক্ষেত্রে শুভেন্দু অধিকারী, তখন তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারী যে ভূমিকা নিয়েছিলেন, সেই ভূমিকায় আর কাউকে দেখা যাচ্ছে না দলে। আবার তিনি সেই মানুষ যিনি হাজারো সমালোচনা, হাজারো বিতর্কের পরও ঠান্ডা মাথায় যে কোনো প্রশ্নের উত্তর দিয়েছেন, উত্তর দিয়ে চলেছেন, এবং তার সম্পর্কে বলা হয় তৃণমূলের কঠিনতম পিচে সহজে ব্যাট করে যান। দলের হয়ে বারবার দলের পাশে দাঁড়িয়েছেন, দলের নীতি অনুযায়ী মন্তব্য করেছেন। সেই প্রাক্তন মুখপাত্র অরূপ চক্রবর্তী আজকে আমাদের অতিথি। অরূপদা, স্বাগত। নমস্কার। অরূপদা, মানে কিভাবে পরিচয় দেব? প্রাক্তন তৃণমূল নেতা, প্রাক্তন তৃণমূল মুখপাত্র, প্রাক্তন কাউন্সিলর, নাকি ভালো তৃণমূলের প্রতিনিধি, না বিরোধী তৃণমূলের সদস্য, বিক্ষুব্ধ নেতা? কিভাবে অরূপ চক্রবর্তীর পরিচয় আজ করব? রাজনৈতিক কর্মী, যার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করতে আসা। আজও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলে শ্রদ্ধা হয়, কিন্তু তার সাথে সাথে সেই তৃণমূল কর্মী যে প্রথম দিন 1998 থেকে তৃণমূল করেছে, সেই তৃণমূল কর্মী আজকে কোথাও নিজেই নিজের কাছে রিজেক্টেড তৃণমূল। আপনি বারবার, মানে বিশেষ করে 4 তারিখের পরে বিভিন্ন পদ ছেড়ে দিয়েছেন, এবং বারবার আপনাকে বলতে শোনা গিয়েছে যে আপনি নাকি, মানে যেটা আপনার মন চায়নি এমন মন্তব্য করতে হয়েছে, এমনভাবে দলকে ডিফেন্ড করতে হয়েছে। তাহলে সেই সময় আপনার মতামতগুলো দলকে জানাননি কেন? তখন কোনো, মানে যেটা বারবার বলা হয় যে দল আজকে ক্ষমতা থেকে চলে গেছে বলে সুবিধা পাবেন না বলে আপনারা সবাই বিক্ষুব্ধ হয়ে উঠেছেন, এরকম কোনো ব্যাপার আছে? মানে দলকে যে জানাবেন, আপনি দলকে কিভাবে জানাবেন? দল মানে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে জানাবেন কিভাবে? আপনার কাছে মমতা ব্যানার্জির নাম্বার আছে? আমার কথা ছেড়ে দিন। দলের 221টা এমএলএ ছিল, 221টা এমএলএ 80% এমএলএ কাছে মমতা ব্যানার্জির নাম্বার ছিল, প্রাইভেট নাম্বার। কার কাছে ছিল? সিরিয়ালে 3 দিন মুখ দেখিয়েছে অভিনেতা বা অভিনেত্রী, 1.5 মিনিটের রোল, তাদের কাছে মমতা ব্যানার্জির প্রাইভেট নাম্বার ছিল। জানাবেটা কোত্থেকে? মমতা ব্যানার্জি বাড়িতেই আছে। আপনি তো অভিষেক ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ। মমতা ব্যানার্জির কথাটা শেষ করতে দিন, আমি অভিষেক ব্যানার্জির কথা আসবো। আপনি তো পডকাস্ট করলে তো একটু ধৈর্য রাখতে হবে। মমতা ব্যানার্জি বাড়ি যাবেন, বাড়ির দরজায় কি মমতা ব্যানার্জির সাথে কথা বলতে পারবে? মমতাদি চান যাতে কর্মীরা এসে কথা বলতে পারে, কিন্তু মমতাদি বাড়ির বাইরে যে কম্পাউন্ডার গুলো ঘিরে রেখেছিল, মমতা ব্যানার্জি একটা সিঙ্গেল ছবি তোলা যায়নি কোনো ক্যামেরা। এই আপনাদের সাংবাদিক, সেই সংবাদ মাধ্যমের যে ফটো জার্নালিস্ট ছিল, আমি নাম করে বলছি না, সবাইকেই চিনি ব্যক্তিগতভাবে, সে কোনোদিন সিঙ্গেল ফটো মমতা ব্যানার্জি তুলতে চাইলেও পারতো না। ডান দিক থেকে একটা মুখ ভেসে আসতো, বা দিক থেকে একটা মুখ ভেসে আসতো, পেছন থেকে একটা মাথা উঁকি মারতো। এই যে মমতা ব্যানার্জির বলয় ঘিরে থাকা এই কম্পাউন্ডার রাজ, আজকে কোথায় সেই কম্পাউন্ডার রাজ, যাদের জন্য মমতা ব্যানার্জির কাছে এই কথাগুলো বলতে পারে? ইয়া বড় বড় নেতা মন্ত্রী সব, কারোর নাম অরূপ বিশ্বাস, কারোর নাম ইন্দ্রনীল সেন, কোথাও ববি হাকিম, একের পর এক নাম। ববিদা তাও কর্মীদের সাথে আন্তরিকভাবে কথা বলেছেন, মানে আমি কাউন্সিলর হিসেবে অন্তত ববিদার রুমে অবারিত পেয়েছি। মমতা ব্যানার্জির কাছে কি করে পৌঁছবেন? ঘিরে চলেছে তো কম্পাউন্ডারের বলয়। আজ সেই কম্পাউন্ডার গুলো পালালো কেন? আজকে তো ববিদা পালায়নি এখন।
কিন্তু কোথায় ইন্দ্রনীল কোথায়? কদিন দেখা গেছে নাম নমো নমো করে, একদিন তারপর ওই যেদিনকে ধর্মতলায় সেদিনকে দেখা গিয়েছে। রবীন্দ্র জয়ন্তী হচ্ছে মমতাদির বাড়িতে অনুপস্থিত। কোথায় অরূপ বিশ্বাস কোথায়? মমতাদির ডান হাত বা হাত অজুহাত তারা কোথায়? কর্মীরা মার খাচ্ছে, পালিয়ে গেছে নেতা, এত বড় মন্ত্রী, এত বড় নেতা, আগে 4টে গাড়ি, পেছনে 3টে গাড়ি, 2 জন পাইলট, সিকিউরিটি ভ্যানিশ, নেতাও ভ্যানিশ, কর্মীরা মার খাবে। তো আমি বসে আছি তো এখনো তো নিজের ওয়ার্ডে মানুষকে পরিষেবা দিচ্ছি। আমার তো না আছে সিকিউরিটি, না ছিল কোনোদিন সিকিউরিটি, আমার তো পালাতে হচ্ছে না। এত বড় নেতা, এত বড় মন্ত্রী, সব ভ্যানিশ। আর আপনি বললেন না যে হ্যাঁ ইচ্ছের বিরুদ্ধে ডিফেন্ড করতে হচ্ছে, কারণ মুখপত্রের কাজই তাই। একটা দলের সমস্ত সিদ্ধান্ত আপনার মনোমত নাই হতে পারে, সেটাই স্বাভাবিক। আপনার অফিসে সব সিদ্ধান্ত কি আপনার পছন্দ মতো হয়? আপনি বলতে পারবেন বসকে যে আপনি এটা ইয়ে করছেন, ঠিক করছেন না? আপনি তো অফিসে গিয়ে বস ইজ অলওয়েজ রাইট, কারণ আপনার চাকরি, সেটা কর্মস্থল। হ্যাঁ, এখানে আমার চাকরি বাঁচানোর থেকেও বড় কথা হচ্ছে আমি যে মমতা ব্যানার্জির কাছে যাব, পৌঁছানোর জায়গায় তো দেওয়া হয়নি। রোগীটা জানে ডাক্তারবাবুর কাছে পৌঁছলে রোগ সেরে যাবে। রোগীটার নাম তৃণমূল কংগ্রেসের কর্মী, ডাক্তারবাবু ভালো, ডাক্তারবাবু গেলে রোগ সারিয়ে দেবে। ডাক্তারবাবুর নাম মমতা ব্যানার্জি। চেম্বারের বাইরে যে কম্পাউন্ডার গুলো বসেছিল, যে নামগুলো বললাম, ইয়া বড় বড় মন্ত্রী শান্ত্রী, ডাক্তারবাবুর কাছে ঢুকতে দেয়নি। কর্মীদের মনের যন্ত্রণার কথা মমতা ব্যানার্জির কাছে পৌঁছতে দেয়নি। সেই কম্পাউন্ডার গুলো সবার আগে পালিয়ে গেছে। বড় নেতা হয়েছিল, মন্ত্রী, আমলা, শান্ত্রী, 6টা গাড়ি, 8টা গাড়ি, 10টা গাড়ি, 2 জন সিকিউরিটি, ভোট শেষ, ভাগলবা নেতা, সিকিউরিটি হাওয়া, মন্ত্রীও হাওয়া, নেতাও হাওয়া। আর অভিষেক ব্যানার্জি? অভিষেকের কর্মপদ্ধতি নিয়ে নিশ্চয়ই প্রশ্ন উঠবে, হেরে গেলে পর্যালোচনা হবেই। অভিষেক একটা চেষ্টা করেছিল একটা অন্য ঘরানায় রাজনৈতিক একটা অ্যাপ্রোচ আনতে, সেই অ্যাপ্রোচ ভুল প্রমাণিত হয়েছে। কিন্তু অভিষেক ব্যানার্জি ভুল প্রমাণিত হওয়ার সাথে সাথেই অভিষেক ব্যানার্জিকে গালিগালাজ করতে নেমে যাব কারা নামছেন? যারা দুদিন আগে অভিষেক ব্যানার্জিকে বস, দাদা, লিডার, ক্যাপ্টেন ছাড়া সম্বোধন করতেন। সমালোচনা নিশ্চয়ই করা যায়। হ্যাঁ, কেন একজন নেতা সে এই ধরনের স্টেটমেন্ট দেবেন 4 তারিখের পর ডিজে বাজবে, শ্মশানে বৈদ্যুতিক চুল্লি উদ্বোধন করতে হবে, বলছে বিরোধীদের জন্য 4 তারিখের পরে কাজে লাগবে। এই ডায়লগ কোনো রাষ্ট্রনেতা হতে পারে না। নিশ্চয়ই সমালোচনা করার জায়গা আছে। কিন্তু 4 তারিখ দুপুর 12টার আগে পর্যন্ত অভিষেক ব্যানার্জি ক্যাপ্টেন, আর দুপুর 2টোর পর থেকে অভিষেক ব্যানার্জি 4 অক্ষর, 6 অক্ষর, 8 অক্ষর, যা খুশি বলা যায়। সেটা কি নিজের রাজনৈতিক অবস্থান না সুবিধাজনক অবস্থান না? অভিষেক ব্যানার্জি নিশ্চয়ই ভুল আছে, নিশ্চিতভাবে। যদি অভিষেক ব্যানার্জির ভুল থাকে, তাহলে অভিষেক ব্যানার্জি বানিয়েছেন কে? মমতা ব্যানার্জি। অভিষেক ব্যানার্জিকে স্ট্যান্ডিং ওভেশন দেওয়ার নির্দেশ দিয়েছেন কারা? কে দিয়েছেন? মমতা ব্যানার্জি দিয়েছে। অভিষেক ব্যানার্জির যদি ভুল থেকে থাকে, তাহলে নেত্রীরও অভিষেক ব্যানার্জি বানিয়েছেন, সেই রেসপন্সিবিলিটি তো নেত্রীরও। আজকে অশোক দেবের মতো প্রবীণ নেতা, অশোক দেব কার্য তো ভালো করে দাঁড়াতেই পারেন না বয়সের ভারে, তাও মানুষ তাকে জিতিয়েছে। মানুষ ভালোবাসে অশোক দেবকে, শ্রদ্ধা করে। শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো নেতা, আমাদের সকলের প্রণম্য, অশোক দা, শোভন দ্বারা, সুব্রত বক্সির মতো মানুষ, তাদেরকে উঠে স্ট্যান্ডিং ওভেশন দিতে হবে? আর এই অর্ডার তো দিচ্ছেন খোদ নেত্রী। আজকে এই যে বিধায়ক দলে বিদ্রোহ, নিশ্চিতভাবে অভিষেক যেরকম হেরে গেছে দায় নিতে হবে, তেমনি অভিষেক তো বেশ কিছু উল্লেখযোগ্য ছাপও রেখেছিল সাংগঠনিক কাজে। ঝরঝরে 3টে ভাষায় সাবলীল, দক্ষ, ভালো বক্তৃতা দিতে পারতো। হ্যাঁ, নিশ্চয়ই শব্দ চয়নে ভুল হয়েছিল, যেগুলো বললাম এর আগে। কিন্তু অভিষেক ব্যানার্জিকে যদি অশোক দেব, শোভনদেব চট্টোপাধ্যায়, আজকে সমর মুখোপাধ্যায়, রতুয়ার বিধায়ক বর্ষিয়ান কদিন পরে সেঞ্চুরি করবেন বয়সে, তাদেরকে উঠে স্ট্যান্ডিং ওভেশন দিতে হয়, তাহলে তো বিসমিল্লাহ গলদ রয়েছে। আচ্ছা, এই যে বিষয়টা আপনি বারবার আপনার বিভিন্ন অভিযোগ উঠছে, আপনি বলছেন, এখানে কি মানে যেটা আপনার সম্বন্ধে অভিযোগ সামনে এসছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হয়েছে, যে আপনিও তো মাঠে নেবে বা এই 4 তারিখের পরে আপনাকেও নেত্রীর কাছে দেখা যায়নি, আমাকে নেত্রীর পাশে দেখা যায়নি, নেত্রীর পাশে আমাকে কোনোদিনই দেখা যায়নি। নেত্রীর পাশে এই যে ঘেঁষার সুযোগ পেয়েছি নাকি আমরা কোনোদিনও? বা দলের আমরা কোনোদিনও নেত্রীর কাছে পৌঁছানোর সুযোগ পেয়েছি নাকি? আজকে ধর্মতলার ধর্ণা মঞ্চে কারা আলো করেছিল? লাভলি মৈত্র। ধর্মতলার ধর্ণা মঞ্চে আলো করে কে ছিল? সায়ন্তিকা ব্যানার্জিরা। ধর্ণা মঞ্চে আলো করে কে ছিল? রাজ চক্রবর্তী থেকে শুরু করে সিরিয়ালে 2 দিন মুখ দেখানো সেলিব্রিটিরা। এমএলএরা মঞ্চের নিচে, আমি তারা সামান্য কাউন্সিলর। রাখেন দেখি, এই অভিষেক গিয়ে মার খেলো, ডিম খেলো, ওইরকম ভাবে পাথর ছুঁড়ে মারলো। সোনারপুর দক্ষিণ 5 বছরের এমএলএ ছিল লাভলি মৈত্র, আজকে না হেরে গেছে, কর্মীদের পাশে না দাঁড়ালো, অভিষেকের পাশে তো দাঁড়াতে পারতো সেদিনকে দাঁড়িয়ে। ইয়া বড় বড় নাম, তারা পালিয়ে গেছে ভাগল বাহামের সামান্য। আমি তো আমার পাড়ার পার্টি অফিস ভাঙচুর হয়েছিল, পরের দিন গিয়ে লাইভ ভিডিও রয়েছে, দাঁড়িয়ে থেকে চাবি নিয়ে পার্টি অফিস খুলেছি। ওই বিজেপি তো আমাকে মারতে আসেনি। এই যেখানে বসে আছেন এখনো তো অফিসে মানুষকে পরিষেবা দিচ্ছি নেতাজি নগরের বুকে। কই কেউ তো এখানে আসে আমাকে দুটো বাজে কথা বলছে না। রোজ তো মানুষের সামনে রয়েছি, মানুষ থেকে তো পালিয়ে যায়নি। মমতা ব্যানার্জি তো আমাদের কাউন্সিলরদের ডেকে বলেছিলেন ওই অঞ্চলে পড়ে থাকতে,
অঞ্চলিতে পড়বে। আপনি এখন আমার ইন্টারভিউ নিতে এসেছেন অঞ্চলে, একদম পালাই নিত। কিন্তু যারা বড় বড় বাঘ, এখানকার যিনি বিধায়ক ছিলেন, রাজ্যের অত বড় মন্ত্রী, অফিস ভাঙচুর হয়েছে, পরের দিন তো পালিয়ে গেছে, আর আসেনি। কর্মীরা ডাকছে, আপনি কোথায়? না, আমি একটু অন্তরালে আছি। এখন তো ইয়েও ডাকছে, ওই এজেন্সিও ডাকছে তদন্তের জন্য, ওখান থেকে অব্যাহতি চেয়েছেন, সময় চেয়েছেন। ভালো, মেথিকাণ্ডের তদন্ত থেকেও আপনি অব্যাহতি পান, ভালো থাকুন, সুস্থ শরীরে থাকুন। যে কর্মীগুলো আপনার জন্য বিপদে পড়লো তাদের পাশে থাকাটাও বোধহয় সমীচীন ছিল। আচ্ছা, একটা শোনা যায় আছে বিভিন্ন জায়গায় যে ভোটের আগে নাকি আপনার সঙ্গে বিজেপি যোগাযোগ করেছিল এবং তার পরবর্তীকালে আপনার অবস্থান পাল্টেছে ভোটের সময়, এটা কি সত্যি? ভোটের আগে বিজেপি যোগাযোগ করেছে, মানে বিজেপি তো আমাকে ভোটে দাঁড়ানোর জন্য অফার করেছে, শুধু এবার কেন 2024 অফার করে বিজেপি বলে না, নির্দিষ্ট আমার যাদের সাথে বিভিন্ন সূত্রে দেখা হয়, কথা হয়, তারা আমাকে বহুবার বলেছে। কিন্তু আমি যে মতাদর্শে বিশ্বাস করি না, সেই মতাদর্শের প্রার্থী হয়ে দুম করে আমার দল আমাকে টিকিট দেয়নি বলে আমি প্রার্থী হয়ে যাব, সেটাও তো সুবিধাবাদী অবস্থান হতো। আমি যে মতাদর্শের বিরুদ্ধে কথা বলেছি, আমি যেই মুহূর্তে আমি টিকিট পাবো না, সেই মুহূর্তে যদি আমি সেই মতাদর্শে যে বিরোধিতা করেছি সাথে সাথে গিয়ে ভোটে দাঁড়িয়ে যাই, তো সেটাও তো রাজনৈতিক সুবিধাজনক অবস্থান হতো। দাঁড়িয়ে গেলে যে হয়তো ভোটে জিতেও যেতাম, সেটা অন্য কথা। তারা টিকিট ফাইনালি দিত কিনা সেটা তাদের বিষয়, কিন্তু সেই সুযোগ তো ছিল। সুবিধাবাদী অবস্থান নিয়ে নিত। 17 তারিখ যেদিনকে আমাদের নাম ঘোষণা হয়েছে, 17 তারিখ রাত্রিবেলা চ্যানেলে দাঁড়িয়ে দলের পক্ষে গলা ফাটিয়েছি, খারাপ লাগা ছিল, তারপরও দলের হয়ে বলেছি। সেইখান থেকে শীর্ষ নেতৃত্বকে হোয়াটসঅ্যাপ মারফত পদত্যাগপত্র পাঠিয়েছি এবং বলেছি 4 তারিখ অব্দি আমি কোনো কথা বলবো না, যাতে দল বিব্রত না হয়। রেজাল্ট যাই হতো, 4 তারিখের পর আমার অবস্থান একই থাকে। এবং সেদিন তো 17ই মার্চ, টাইম বলে দিচ্ছি আপনাকে, এই সেই হোয়াটসঅ্যাপ 17ই মার্চ রাত 8:54 দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে পাঠিয়ে দেওয়া, মুখপাত্রের করতে পার্টির সমস্ত জায়গা থেকে। আমি তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর, কারণ মানুষের প্রতি একটা কমিটমেন্ট রয়েছে। আমাকে যারা তৃণমূল করেন না, সাধারণ মানুষ, তারাও ভোট দিয়েছেন, কিন্তু আমি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার পর সিপিএম এর মানুষও আমার কাছে তার পরিষেবা পাওয়ার অধিকার আছে, কংগ্রেসেরও আছে, বিজেপিরও আছে, তৃণমূলের তো আছে। আমি এখানে সকলের কাউন্সিলর, জনপ্রতিনিধি। আমি যদি সই না করি তাহলে আগামী দিন অসংখ্য মানুষ সমস্যায় পড়বে। আর মাত্র 4 মাস 5 মাসের গল্প, তাও যদি দল বলে, নির্দেশ দেয়, আমি ছেড়ে দিতে রাজিয়েছি। আমি কাউন্সিলর পদের জন্য লালায়িত। জীবনে কাউন্সিলরই থাকতে হবে বা এটাই জীবনের মুখ্য বা ধর্ম, তার জন্য লালায়িত। রাজনীতি করে দিই, কর্পোরেট থেকে ছেড়ে এসেছি, এরিয়া স্যাক্রিফাইস করে এসেছি, রাজনীতিটা প্যাশন ভাবি। আচ্ছা অরূপদা, একটা বিষয় খুব যে এখন বর্তমানে যেটা দাঁড়িয়েছে যে আজকেও কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেছেন, কালকে শোনা গিয়েছে ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন, আপনি একজন কাউন্সিলর। যে সামগ্রিকভাবে যে বিষয় এগোচ্ছে আর কি, প্রায় 60 জন এমএলএ বেরিয়ে গিয়েছেন, তৃণমূলের বর্তমান অবস্থান আপনার চোখে? দেখুন, তৃণমূলের অবস্থান মানে তৃণমূলকে যদি আপনি সিম্বলে ভাবেন, সিম্বলের অবস্থান সেটা খুব স্বস্তিদায়ক পরিস্থিতিতে নেই। কারণ নতুন যে ব্লক, সেই ব্লকের সাথে অধিকাংশ বিধায়ক রয়েছে, বাপের ঘরে চুরি করে লাভ নেই। এবং তাদের সব যুক্তি যে একেবারে অযৌক্তিক সেটাও নয়। ঋতব্রত বা সন্দীপন যেটা বলেছে, হ্যাঁ, নিশ্চিতভাবে দলের একজন নির্বাচিত বিধায়ক হিসেবে ওরা তো আর নির্দল জেতেনি, ঋতব্রতর মুখ বা সন্দীপনের মুখ দেখেও জেতেনি, এটা ঠিক। এথিক্যালি ওদেরকে আগে দলকে জানালে ভালো করে, এটাও ঠিক। কিন্তু যে প্রশ্নগুলো ওরা তুলেছে, কোনো প্রশ্ন কি বেঠিক? যতক্ষণ সে দলের প্রার্থী ততক্ষণ তার উপর দলের অধিকার, যখন সে বিধায়ক হয়ে যায় তার উপর সকলের অধিকার। বিধায়ক রেসপন্সিবল থাকে তার কনস্টিটিউয়েন্সির কাছে, বিধায়ক অ্যাকাউন্টেবল থাকে সংবিধানের কাছে। সংবিধানের শপথ নেওয়া বিধায়ক যেই মিটিং এ উপস্থিত ছিল না, সেই মিটিং এ তাকে ফলস সই করানো হবে কেন? এটা কি পাড়ার ভাই ভাই সংঘ ক্লাব যে যাকে খুশি রেজলিউশন বোর্ডে মিটিং এ সই করিনি না? আমি সরকারে ছিলাম, আমি যা বলেছি সেটাই আইন। এখন তো 21 আইন আর গণেশ পাইন সব আমাদেরই জন্য হবে না, বুঝতে হবে। ক্ষমতার মেদ ঝাড়তে হবে। যে উপস্থিত নয় তাকে সেদিন উপস্থিত দেখিয়ে, যে রেজলিউশন সেদিনকে নেওয়াই হয়নি, সেই রেজলিউশন দেখুন মাঝখান থেকে বিড়ম্বনা হলো শোভনদেব চট্টোপাধ্যায়। সারা জীবন যে মানুষটার গায়ে কোনো কাদা নেই, সৎ রাজনীতি করেছেন, মাথা উঁচু করে রাজনীতি করেছেন, 10 বারের এমএলএ, তৃণমূলের সবচেয়ে পুরনো এমএলএ, প্রথম এমএলএ তৃণমূলের, মমতা ব্যানার্জির আগেও তিনি তৃণমূলের জনপ্রতিনিধি। তার গায়েও কাদাটা লেপন হলো কি? ফলস সইয়ের অভিযোগ। এটা শোভনদেব তো কোনো দোষ নেই। বাহারুল ইসলাম আসেননি কেন? বাহারুলকে দিয়ে সই করাতে হবে 19 তারিখে, 6 তারিখের সই কেন সুভাষিস দাসকে দিয়ে করাতে হবে? কেন অরূপ রায়কে দিয়ে করাতে হবে? অরূপ রায় তো আপনার ক্যাবিনেট, দীর্ঘ বিশ্বস্ততম সৈনিক, তারা পর্যন্ত মুখ খুলছে, এতদিন মুখ খুলতে পারেনি ভয়। মন্ত্রীও তার মানে ভয় পেয়েছে। কেন ভয় পেয়েছে? আজকে তুই প্রশ্নগুলো উঠবে।
যদি দলে গণতান্ত্রিক পরিবেশ থাকতো, পরিষদ থাকতো, মন্ত্রী কেন ভয় পাবে? আজকে অরূপ রায় তো মমতা ব্যানার্জির সবচেয়ে ঘনিষ্ঠ বৃত্তের মানুষ, তখন তিনিও ভয় এতদিন মুখ খোলেননি, এখন ভয় কেটে গিয়েছে তাই মুখ খুলেছে। এই প্রশ্নগুলো আত্মসমীক্ষা করলে তখন বলে দেওয়া হবে তুমি বিজেপি, আত্মসমালোচনা করলেই বলে দেওয়া হবে বিজেপি। আরে ভাই, বিজেপি কেন হতে হবে? তৃণমূলের যদি সমালোচনা করি তাহলে বিজেপি, সিপিএম, কংগ্রেস কোনো কিছু কেন হতে হবে? তৃণমূলে থেকেও সমালোচনা করা যায়, আবার কিছু না থেকেও সমালোচনা করা যায়। একটা চ্যানেলের সাংবাদিক, সে চ্যানেল ছাড়লেই তাকে আরেকটা পাল্টা প্রতিদ্বন্দ্বী চ্যানেলেই জয়েন করতে হবে কেন? সে তো ইন্ডিপেন্ডেন্ট ইউটিউবারও হতে পারে। ওই বাইনারি পলিটিক্স এর বাইরেও একটা বড় বৃহত্তর জগৎ আছে। পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য, এই বাইনারি বাইরে ভাবতেছি, হয় মোহনবাগান নইলে ইস্ট বেঙ্গল। ওয়ার্ল্ড কাপ আসছে, আপনি ব্রাজিল না হলেই আর্জেন্টিনা, আর তার বাইরে কেউ পেরু বা নেদারল্যান্ডসও হতে পারে, কেউ কিছুই না হতে পারে, শুধু ফুটবলের ভালোবাসার দর্শক হতে পারে। এই বৃহত্তর স্পেকট্রামটা নষ্ট করে দেওয়া হয়েছে বিগত দশকগুলোতে। সিপিএমও দায়ী, কংগ্রেসও দায়ী, তৃণমূলও দায়ী, আর বিজেপিও দায়ী তার জন্য। ওটা শেষ প্রশ্ন, অরূপ চক্রবর্তী কি তৃণমূল ঠিক হলে, তৃণমূল তৈরি হলে আবার বড় তৃণমূল দেখুন, আমি যেটা প্রথমে বলছিলাম, ফিরবে আমি নাকি কংগ্রেসই যাবে? আমি ঠিকই গেল, মানে সেখানে থেমে গেলাম। লেজিসলেচার হিসেবে দেখলে যে ব্লক তৈরি হয়েছে তাদের হাতে সেই ক্ষমতা রয়েছে, কিন্তু মাথায় রাখবেন তৃণমূল কংগ্রেস বলে নয়। তৃণমূলের সিম্বলও যদি চলে যায়, তৃণমূল কংগ্রেস নামটাও যদি চলে যায়, মমতা ব্যানার্জি চলে যায়। মমতা ব্যানার্জি একটা আবেগ। যতদিন মমতা ব্যানার্জি সুস্থ সক্ষম থাকবে, মমতা ব্যানার্জির নামে রাস্তায় লোক নাম। মমতাদির একটাই সমস্যা হয়েছে, মমতাদির বয়স। মমতাদি 70+, 71+, টু বি মোর স্পেসিফিক। 5 বছর পরে যখন আবার নির্বাচন আসবে, তখন মমতাদির যে বয়স থাকবে, স্বাভাবিক কারণে তিনি শারীরিকভাবে কতটা, ঈশ্বর করুন তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই ধকল যদি মমতাদি নিয়ে বিরোধিতার রাস্তায় থাকতে পারেন, কারণ বিরোধী মমতা ব্যানার্জি শাসকের থেকে অনেক বেশি ভয়ঙ্কর, সে উত্তর সময় দেবে। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমাদের আশঙ্কাটা অন্য জায়গায়। বিরোধী মমতা ব্যানার্জি মানুষকে সংগঠিত করে আন্দোলন করবেন, মানুষ তার পাশে থাকবে, প্রান্তিক মানুষ তার কাছে পৌঁছতে পারবে। আবার মমতা ব্যানার্জি নবান্নে পৌঁছে গেলে আবার সেলিব্রিটিটা তাকে হাইজ্যাক করে নেবে না তো? কম্পাউন্ডাররা আবার রাজত্বে ফিরে এসে আবার ওই রাজ্যপাট চালানোর মতো করে পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলবে না তো? সেই গ্যারান্টি কে দিতে পারে? তার জন্য সেকেন্ড ইনিংসের মমতা ব্যানার্জি, তার মাথায় যে ব্যাগেজ রয়েছে, সেই ব্যাগেজটাকে আউট করে কতটা সদর্থকভাবে এফেক্টিভ বিরোধিতা রাজনীতি করতে পারবেন, নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের বুকে একটা ধর্মনিরপেক্ষ অল্টারনেটিভ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হলে ভালো। এটা পারবে কিনা সময় দেখা যাবে। আর অরূপ চক্রবর্তী রাজনীতির মানুষ, পার্সোনাল ইজ পলিটিক্যাল, রাজনীতিতেই থাকবো। তৃণমূলে না কংগ্রেসে? এই যে বললাম, বাইনারির বাইরে বেরোতে শিখুন। তৃণমূল না হলে সিপিএম, কংগ্রেস, বিজেপি, বাইনারি হোক, টার্সিয়ারি হোক, যাই হোক, তার বাইরেও রাজনৈতিক পরিষদ থাকে, মুক্তকণ্ঠে রাজনৈতিক চেতনা রাখার জায়গা থাকে। চ্যানেল চেঞ্জ করলেই অন্য চ্যানেলে নাও গিয়েও ইউটিউব চ্যানেলও খোলা যায়। আজকে হচ্ছে 5 তারিখ না 4 তারিখ? আজকে 4 তারিখ। কাল বাদে পরশু আবার আরশোলারা পার্টি খুলছে, কখরোচ জনতা পার্টি। আমরা যদি এই অকালের স্বপ্ন দেখি, কার তাতে কি হোক না, মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ করুক। সরকার ভালো কাজ করলে ভালো কথা বলতে হবে। এই চিংড়িহাটার কাজটা খুব ভালো কাজ হয়েছে, অনাবশ্যক আগের সরকার 2 বছর ফেলে রেখেছিল। ওই মেট্রো রেলের যে কাজটা, 366 মিটার, সুপ্রিম কোর্টে গেছে আমার আপনার ট্যাক্সের টাকা ধ্বংস করে। কারা বুদ্ধি দিয়েছিল? মমতা ব্যানার্জিকে এই বুদ্ধি। আজকে এই পতন তো এই জন্য। এই সরকার ভালো কাজ করেছে, আবার গরিব বকারে পেটে লাথি মারলে প্রতিবাদ হবে। ভালো কাজ করলে ভালো বলতেও দ্বিধা করবো না, আবার যদি গরিবের পেটে লাথি মারে গণতান্ত্রিকভাবে গঠনমূলক প্রতিবাদে থাকবে। অনেক ধন্যবাদ অরূপদা। আমরা এতক্ষণ ছিলাম অরূপ চক্রবর্তীর সঙ্গে, যিনি ঠান্ডা মাথায় যে কোনো পিছে ব্যাট করতে অভ্যস্ত। আজকেও ঠান্ডা মাথায় অনেক কিছু বললেন, আগামী দিনের জন্য অনেক প্রশ্ন তুলে রাখলেন, প্রশ্ন দিয়ে রাখলেন। কোন দলে যাবেন না যাবেন না, না কি করবেন, সে কথাও সময় বলবে। আজ তাহলে এই পর্যন্তই।